নমস্কার, কেমন আছেন? ভালো থাকুন। এই ফোনই লাইভ অনুষ্ঠানে আমার সকল দর্শকদের অনেক অনেক স্বাগত। তারা ভালো আছেন আর ইন ফিউচারও ভালো থাকবেন, কেন তাদের সাথে আছে আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই গেস্ট। তাকে গেস্ট না বলে তাকে বলা যেতে পারে যে যিনি প্রতি মুহূর্তে যে কোনো শারীরিক সমস্যার সমাধান নিয়ে চলে আসে, যে কোনো বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু তার ব্যস্ততম সময় নিয়ে কিন্তু তিনি স্টুডিও এসে আজও একবার উপস্থিত হয়েছে ডক্টর কনিষ্ক সরকার। স্যারকে তো অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই যখনই যা প্রশ্ন হয়, কিন্তু প্রতি সপ্তাহের পর পরই বহু প্রশ্ন আরও একবার করে জমা হতে থাকে। আর এখন তো বেশ কিছু মাস ধরে কোভিড-19 মানে করোনা ভাইরাস নিয়ে আমাদের কথা চলছে। যে কোনো জায়গা দিয়ে কথা শুরু হোক না কেন, সেই শেষে গিয়ে কিন্তু ভাইরাস আক্রান্ত হব না তো, বা যদি আমার অ্যাটাক হয় তাহলে আমি কিভাবে থাকবো, বা এখন আমাদের যা বর্তমান পরিস্থিতি চলেছে আমাদের কোনো কিছুই কিন্তু বন্ধ নেই। না আছে আমাদের চলাফেরা বন্ধ, না আছে বাইরে বেরোনো বন্ধ, না আছে আমাদের কোনো কাজকর্ম বন্ধ। সব কিছুর মধ্যেই কিন্তু আমাদেরকে চলে যেতে হচ্ছে ভাইরাসকে সাথে নিয়ে, তবে বন্ধু করে নয়, তার থেকে দূরত্ব বজায় রেখে সামাজিক দূরত্ব মেনটেন করে। তো সেইভাবে চলতে চলতে যখন একাধিক প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি, সেই প্রশ্নের উত্তরের সাথে সাথে আপনাদের হয়ে আমি আরও একটা প্রশ্ন আজকে স্যারকে করবো, যেটা কিনা অনেকের প্রশ্ন যে আমার একটু লিভারের প্রবলেম রয়েছে, আমার শারীরিক কিছু সমস্যা পেটের রয়েছে, যেটা কিন্তু আমার আগে থেকেই ছিল, এখন নতুন হয়নি, এই রোগে আমি ভুগছি। আমার কি করোনা ভাইরাস থেকে অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি আছে, বা আমি কিভাবে সাবধানতা মেনটেন করব? যদিও আমরা সকলেই জেনে নিয়েছি আমরা কিভাবে থাকবো, তবু প্রতিনিয়ত না আমরা একটুখানি চাইছি আরো অ্যাডভান্স অ্যাডভাইস, যেটা কিন্তু আমরা পেয়ে যাই প্রতিনিয়ত, আজও পেয়ে যাব। আরো যদি কেউ এই মুহূর্তে মনে করে থাকেন যে না, ভাইরাস বাদেও আমার কিছু শারীরিক সমস্যা নিয়ে আমি কথা বলতে চাই, স্যারের সাথে সরাসরি আমি কিছু প্রশ্ন করতে চাই, তাদের জন্যও কিন্তু ফোনের লাইভ অনুষ্ঠানে আপনারা দেখতেই পাচ্ছেন টিভি স্ক্রিনে এখন অব্দি কিন্তু নাম্বার চলে গেছে। আপনারা যে কোনো শারীরিক সমস্যা নিয়ে প্রশ্ন করতেই পারেন। আজও একবার বিশিষ্ট চিকিৎসক, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কনিষ্ক সরকার স্টুডিও উপস্থিত হচ্ছে। স্যারকে অনেক অনেক স্বাগত। স্যার নমস্কার। আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী সবার জন্য শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন। সবার মনে এখন আমরা অগাস্ট মাসের একদম শেষ দুটো দিনে আছি আর কি। যখন অগাস্ট মাস শেষ হয়ে যায় আমার নিজের মনে আছে ছোটোবেলায় যখন স্কুলে হস্টেলে থাকতাম, আমরা ক্যালেন্ডারে দাগ দিতাম যে পুজোর ছুটির আর এতদিন বাকি আছে। একটা উৎসবের মরশুমের সময় তো তো এখনও যারা স্কুল কলেজে পড়ো সবার এরকম একটা মনে মনে ইচ্ছে যে যত তাড়াতাড়ি এই ভাইরাসের উপদ্রব দূর হয়, এবং সেই ক্যালেন্ডারে দাগ দেওয়া দিনগুলো আমারও মনে পড়ে যে কবে উৎসবে সবাই মিলে একসাথে সব মানুষের ভালোর জন্য, সেটা ওই যেটাকে আমরা হাসপাতাল বলি ঠিক সেরকম ব্যাপার নয়, কিন্তু সবাই এখন সেই ব্যাপারে অ্যাওয়ার হয়ে গেছেন। এবার আমার কাছে দুটো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি গতদিন উত্তর দিতে যাচ্ছিলাম, আমি সময় পাইনি, এইগুলো ছুঁয়ে যাওয়া হয়নি। যিনি প্রশ্ন করেছেন আমি তার নামটা বলছি না, এখানে উনি জিজ্ঞাসা করেছেন যে ডাক্তারবাবু, যাদের অনেক দিন ধরে পেটের রোগ বা লিভারের রোগ, পেটের রোগ বা লিভারের রোগ বলেছেন, এইতে আসলে উনি মিন করেছেন যে পেটের রোগের ফলে যাদের যেটা বাংলায় বলা হয় যে লিভার উইক আছে, যার আমরা এরকম মানে করি যে লিভার ফাংশন টেস্টের প্যারামিটারগুলো অ্যাবনর্মাল আছে। একে আরও যদি আমি খুব স্পেসিফাই করি তাহলে এর মানে হলো যে যেটাকে আমরা পুরোনো দিনে এসজিওটি এসজিপিটি বলতাম, এখনকার দিনে এএসটি এলটি বলি, সেইগুলো রেজড আছে, আর অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও যেটা সেটা অল্টার করে গেছে। এইগুলো খুব টেকনিক্যাল কথা। মূল ব্যাপারটা হচ্ছে লিভারটা ঠিকমতো যার কাজ করছে না, বিভিন্ন কারণের জন্য হতে পারে। তার প্রিসিরোটিক লিভারের কারণে হতে পারে, অ্যালকোহল কনজামশনের কারণে হতে পারে, বিশেষ কোনো কেমিক্যালের এফেক্টে হতে পারে, রেডিয়েশনের কারণে হতে পারে, আবার একদম অজানা কারণের জন্য হতে পারে, আবার ছোট ছোট বালির দানার মতো গল স্টোনের মতো স্টোন ফর্ম করে সেটা থেকে আবার লিভারে যেখানে বাইলগুলো
চলাচল করে সেই সব রাস্তা আটকে দিয়েও হতে পারে, নানা রকমভাবে হতে পারে। তো এই যেগুলো বললাম এর সাথে সরাসরি কোভিড ভাইরাসের বা কোভিড রোগের কোনো সম্পর্ক নেই। এগুলো এই রোগ হতে হতে এই লিভারের যে লিভার ফাংশন টেস্টের প্যারামিটারগুলো অ্যাবনর্মাল হতে হতে সময় লাগে। মানে এরকম নয় যে আজকে কারোর অসুবিধাটা শুরু হলো আর এসজিওটি এসজিপিটি আগামীকাল বেড়ে গেল, এরকম নয়। এটা ওভার এ পিরিয়ড অফ টাইমে এই ঘটনা ঘটে এবং সেটা আমরা সিমটম দেখে আন্দাজ করে লিভার ফাংশন টেস্ট পরীক্ষা করে এস্টাবলিশ করি। এখন তাহলে যারা এই ধরনের রোগে ভুগছেন, অনেকে আমাকে প্রশ্ন করেছেন এবং রিপ্রেজেন্টেটিভ প্রশ্ন যেটা, সেটা আমি বেছে নিয়েছি এই কারণের জন্য তাতে অনেকের প্রশ্নের জবাব দেওয়া হবে। কারণ তাদের মূল বক্তব্যটাই এরকম ছিল, একজন পেটের রোগের ডাক্তারবাবু হিসেবে যারা এই ধরনের লিভার ফাংশানে যাদের অসুবিধে আছে, যাদের কম্প্রোমাইজ লিভার, বাংলায় যেটাকে এরমভাবে বলে যে লিভার উইক আছে, এটা আমাদের কথা নয়, তো তাদের ক্ষেত্রে কোভিড ভাইরাসের যদি সংক্রমণ ঘটে তাহলে তাদের কি রিস্ক বেশি, বা তাদের জন্য আরও বেশি কোনো সতর্কতা, আরও বেশি ওষুধপত্র কিছু নেওয়ার দরকার আছে? কারণ সবাই তো এটা বোঝেন যে লিভারটা খুব ভাইটাল অর্গান, সেটা অসুবিধা হলে অনেক ক্ষতি হতে পারে। তো আমি আজকের যে আলোচনায় তাতে মূলত এই কোভিড ভাইরাসের সংক্রমণের ফলে লিভারের কিছু ক্ষতি হতে পারে কি না, বা কতটা ক্ষতি হতে পারে, এবং আমরা কি আমরা বলতে যে মানুষটি বা যাদের সংক্রমণ ঘটছে তারা কি ধরনের সতর্কতা অবলম্বন করতে পারেন, এবং ডাক্তারবাবুরা এক্সট্রা কি তাদের জন্য সাজেস্ট করেন, এই সব জিনিস নিয়ে কথা বলবো। এবং এছাড়াও আপনাদের এই যে প্রশ্ন, এটা শুধু লিভার কেন্দ্রিক নয়, আমাদের যে ভাইটাল অর্গানগুলো মূলত হার্ট, লাংস, কিডনি, লিভার, তার মধ্যে লিভারের কথাটা বললাম, তার মানে হার্ট, লাং, কিডনিতেও এই কোভিড ভাইরাসের ক্ষতিকর প্রভাব কি হতে পারে, এবং তার জন্য আমরা কোনো বিশেষ মেজার নিতে পারি কি না। আসলে এই যে কথাটা দ্বিতীয় ধাপে যেটা বললাম সেটা হলো, যারা এই লিভারের রোগে হয়তো ভুগছেন না কিন্তু কোনো একটা হার্টের অসুখে ভুগছেন, কোনো একটা ফুসফুসের অসুখে ভুগছেন, লাংসের অসুখ, অথবা কিডনির অসুখে ভুগছেন, তাদের জন্য সিনারিওটা কীরকম। অর্থাৎ এতদিন পর্যন্ত আমি বলে এসেছি সাধারণ মানুষ যাদের কোনো আলাদা করে কোমরবিডিটি নেই, তারা কি করবেন না করবেন সেই সব নিয়ে আমি ডিটেলসে কথাবার্তা বলেছি, আলোচনা করেছি, এবং তারা কিভাবে থাকলে কোভিডের থেকে কোভিড সংক্রমণকে জয় করতে পারবেন এবং তাদের কোনো রিস্ক থাকবে না, সেসবগুলো বলেছি। তো আমি আজকে শুরু করছি এখন প্রথম লিভার নিয়ে। দুটো কথা লিভার সম্পর্কে, এই কোভিড এবং লিভারের সম্পর্কযুক্ত যে আলোচনা তাতে আসবে। একটা হলো যে কোভিড লিভারের ক্ষতি যদি করে কিভাবে করে, আর যে লিভার আগে থেকে ক্ষতিগ্রস্ত হয়ে আছে তাকে কি একদম ক্ষতিগ্রস্ত করে লিভার ফেলিওর করে দিতে পারে। এই দুটো প্রশ্ন আগে আগে আসে। আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তর আগে দেবো, কারণ লোককে অ্যাসিওর করা দরকার। এখনও পর্যন্ত সারা পৃথিবীতে আমাদের যা সংখ্যাতত্ত্ব আসছে, এবং আমাদের ভারতবর্ষের তো বটেই, তাতে কোভিড ভাইরাস লিভার ড্যামেজ করতে পারে না তা নয়, লিভার ড্যামেজ করতে পারে এবং করেও, কিন্তু শুধু কোভিড ভাইরাসের জন্য লিভার ফেলিওর হয়ে রুগী মারা যাবে বা মারা গেছে এরকম এক্সাম্পল নেই। অর্থাৎ যারা কোনো কারণে ক্রনিক লিভার ডিজিজে ভুগছেন তাদের জন্য এটা একটা আশার কথা যে সরাসরি কোভিড ভাইরাস থেকে লিভার ফেলিওর হয়ে মারা গেল, এই রকম সংখ্যাতত্ত্ব আমাদের কাছে নেই। তাহলে প্রশ্ন আসে, তাহলে তো যাদের ক্রনিক লিভার ডিজিজ আসে তাদের জন্য কোভিড ভাইরাসের এই ব্যাপারটা অত মারাত্মক নয়, এরকম একটা ধারণা হতে পারে। এইখানে চিন্তার ভুল। মানে লিভার ফেলিওর থেকে কোভিড ভাইরাস আক্রান্ত মানুষ কোভিডের জন্য লিভার ফেলিওর হয়ে
মারা যাননি, এই যে তথ্যটা যেমন ঠিক, তেমনি এটাও ঠিক কোভিড ভাইরাসের যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে যারা ক্রনিক লিভার ডিজিজে ভুগছেন তাদের ওই এলএফটির প্যারামিটারগুলো আরও খারাপ করে দেয় কোভিড ভাইরাস। এই পয়েন্টটা ঠিক, কিন্তু সেইটা করে করে একদম খুব খারাপ করে একদম হেপাটিক ফেলিওর বলি আমরা, সেই জায়গাটা কোনো উদাহরণ নেই। এইটা একটা আশার কথা। তাহলে একজন যার ক্রনিক লিভার ডিজিজ আছে তিনি কি প্রিকশন নেবেন আর ডাক্তারবাবু কি করবেন, এই দুটো আমি একটু পরিষ্কার করে আলাদা করে বলে দিচ্ছি। যার ক্রনিক লিভার ডিজিজ আছে তিনি তার জন্য যে মেজারগুলো অলরেডি নিচ্ছিলেন, অর্থাৎ যে ওষুধপত্র, খাওয়া দাওয়া এবং চালচলনে যা যা মেনে চলছিলেন সেগুলো সব তিনি মেনে চলবেন। তার সাথে অ্যাডিশনালি তাকে কিছু করতে হবে। আমি একটা ফোন নিয়ে জবাব দেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, নমস্কার। অমিত মন্ডল বলছি, গড়িয়া থেকে। হ্যাঁ, অমিত বাবু গড়িয়া থেকে বলছেন, বলুন। হ্যাঁ, বলছি আমার এই 2-3 দিন ধরে একটু গাটা গরম গরম, মানে শরীরটা গরম মনে হচ্ছে। টেম্পারেচার মেপেছি আপনার 93, 94, মানে একটু ঠান্ডাও লেগে আছে। তো বাইরে বেরোচ্ছি না, আমি ঘরের ভিতরেই আছি। তো এর জন্য কি মানে এই টেম্পারেচারে কি মানে টেনশনের কোনো কারণ আছে? কোভিডের কোনো রকম সমস্যা কিছু আছে কি না, টেস্ট করাতে হবে? এইটা আমি একটু জানতে চাই, না, যদি একটু ক্লিয়ার ভাবে হ্যাঁ, বলেন। আমি একটু বলে দিই। আমি গতদিনও বলেছিলাম, আজকেও বলছি, এটা বারবার বলতে হবে। সেটা হচ্ছে কোভিড ভাইরাসে জ্বর যদি না আসে তাহলে সেইটা আমরা অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার বলি। দুশ্চিন্তা তাকে নিয়ে অত বেশি নয়, তার তার নিজের জন্য আর কি। অর্থাৎ আপনার ক্ষেত্রে জ্বর বলতে কি সেটা যদি আপনি না জানেন আমি একটু বলে দিই। যারা আগের দিন শোনেননি বা এখন প্রথম শুনছেন সেটা জেনে রাখা ভালো। খুব সিম্পল ইনফরমেশান, কিন্তু খুব দরকারি। সেটা হলো জিভের তলায় 2 মিনিট মার্কারি থার্মোমিটার দিয়ে, বা আপনি যে থার্মোমিটার ব্যবহার করেন সেই থার্মোমিটার দিয়ে 98.3 ডিগ্রি ফ্যারেনহাইট, ঠিক আছে, 98.3 ডিগ্রি ফ্যারেনহাইটের ওপরে টেম্পারেচার গেলে তাকে জ্বর বলে। কারণ আমাদের ডেফিনেশন অনুযায়ী ফিভার হয়েছে বা জ্বর হয়েছে 98.3 ডিগ্রি ফ্যারেনহাইটের ওপরে জ্বর গেলে, মানে টেম্পারেচার গেলে। অর্থাৎ আপনার 98.3 ডিগ্রির ওপরে যায়নি, তার কমই আছে, কাজে আপনার জ্বর। জ্বর যেমনটা ভাব লাগে না সেই রকম রয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন জ্বর আছে ভিতরে। হ্যাঁ, ঠান্ডাও লেগে আছে, ঠান্ডা লাগলে যেরকম হয় না সেই ব্যাপারটা রয়েছে। এটা শুধু আপনি নন, ইনফ্যাক্ট প্রায় প্রত্যেক দিন, মানে আমি যত কোভিড রুগীকে দেখি তাদের মনে অনেকে বাড়িতে থাকেন, বেশিরভাগই বাড়িতে, তো তারা বলেন যে ডাক্তারবাবু আমার 100 মতো জ্বর আছে। ফোন করে বলেন এখন কি করব, আপনার ওষুধ তো সব খাচ্ছি, আপনার নিয়ম মেনে চলছি, কিন্তু জ্বরটা 100 মতো আছে। আপনি জানেন আমি তাকে কি বলি? আপনাদের সাথে শেয়ার করছি। আমি বলি যে আপনি এক্ষুনি জ্বরটা মাপুন এবং মোবাইলে ছবি তুলে, থার্মোমিটারের ছবিটা তুলুন, তুলে আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। এবং 90% ক্ষেত্রে, এটা আমি কারোর উপর কোনো দোষারোপ করছি না, কিন্তু এটা মানুষের মনে যা হয় মুখ তাই বলে, তো দেখা যায় টেম্পারেচার আছে 97.5, 98, 97.2, মানে কিছুতেই 100 নয়। কিন্তু উনি অবলীলাক্রমে বলে চলেছেন আমার জ্বর 100 ডিগ্রি ফ্যারেনহাইট। হ্যাঁ, তো সেইটা, লাইনটা কাটুন। তো এই কারণ হচ্ছে ওরা গায়ে জ্বর জ্বর বোধ করেন, অর্থাৎ গা গরম গরম মনে করেন, কিন্তু টেম্পারেচার, কোর টেম্পারেচার বাড়ছে না। এই যে একটা গা গরম গরম ভাব, মনে হচ্ছে জ্বর, ওই 100 মতো জ্বর আছে, এরকম একটা দুশ্চিন্তা বা চিন্তাধারা, অথচ টেম্পারেচারে শো করছে না। এটার কারণ মূলত একটা বিশেষ কথা আমরা ইউজ করি, ভাইরিমিয়া বলে, আমি বলবো সেটা। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার স্যার। নমস্কার। বলছি আমি সন্তু ঘোষ সিঙ্গুর থেকে বলছি স্যার। কে বলছেন? সন্তু ঘোষ সিঙ্গুর থেকে হ্যাঁ, বলছি। সন্তু ঘোষবাবু, আপনি সিঙ্গুর থেকে বলছেন, বলুন। হ্যাঁ স্যার, বলছি আমার কদিন ধরে এই ডান দিকটা বুকের নিচেতে লাগছে। হুম হুম। তো আমার
আবার এখানে ডাক্তার দেখালাম, অন্যরোগী বলছে গ্যাস থেকে হচ্ছে। আচ্ছা, কিন্তু যখন স্যার ওষুধ খাচ্ছি, ওষুধের রিয়েকশন যতক্ষণ থাকছে ততক্ষণ ভালো, তারপরে আবার যাকে তাই। ওষুধ কি খাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, আপনি ওষুধ কি খাচ্ছেন? ওই তো আপনার প্যারাসিটামল দিয়েছিল আর এই গ্যাসের ওষুধটা দিয়েছিল, আদার্স ও। কোনো ওষুধ দেয়নি। ও ও, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আপনার যা অসুবিধে হচ্ছে, আপনি ওই ডাক্তারবাবু যে ওষুধটা দিচ্ছেন তাতে আপনার প্রবলেম সলভ হলো কিনা সেটা দেখার আছে। আর মাথায় চিন্তা রাখার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার জ্বর আসছে কিনা। না স্যার, জ্বর পর নেই স্যার। ব্যাস, জ্বর যদি না থাকে আপনি ওই গ্যাসের ওষুধ করলে 2 দিনে কমুক, 5 দিনে কমুক, 7 দিনে কমুক, সেটা ম্যাটার অফ টাইম অনলি। এর থেকে বড় ব্যাপার, বড় অসুবিধা কিছু হবে না। কাজেই আপনি ডাক্তারবাবুর পরামর্শ মেলে চলুন। এখানে একটা খালি ছোট জিনিস বলার আছে, বুকের ব্যথা বা ওপর পেটে ব্যথা, এরকম জায়গায় ব্যথা হলে একটু বয়স্ক মানুষ, মানে 40 বছরের বেশি পুরুষ মানুষ হলে আমাদের একটা প্রোটোকল, আমরা নিয়ম মেনে চলি যে তাকে একটা ইসিজি করিয়ে নিই অনেক সময়। তো আপনার বয়স তার থেকে কম বলেই মনে হচ্ছে, কাজে আপনার ক্ষেত্রে ইসিজির প্রয়োজন হবে না। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা আছেন? আমি লাইন। হ্যাঁ, স্যার স্যার স্যার, ভয়ের কোনো কারণ নেই তো ওখানটা? না না না, ভয়ের কারণ নেই, কারণ আপনার জ্বর আসেনি, আপনার তো খালি না স্যার। গ্যাসের সিমটম হচ্ছে, সেটা একটু কম দিনে বা বেশি দিনে সেরে যাবে, কোনো দুশ্চিন্তার কারণ নেই। ঠিক আছে, ঠিক আমি আছে তাহলে স্যার। ওকে, ধন্যবাদ স্যার জানাবার জন্য। নমস্কার, ভালো থাকুন। আচ্ছা, আমি যে এই ব্যাপারটা নিয়ে একটু গুরুত্ব দিয়ে আলোচনা করছিলাম, এই যে লিভারের কথা বললাম, যদি অনেকে ডাক্তারি ছাত্রও আছেন, তাদের জন্য আমি মাঝে মাঝে একটু 2-4 মিনিট সময় ব্যয় করি। তো খুব টেকনিক্যালি যদি জিজ্ঞাসা করেন কেউ যে কোভিডে এই যে ভাইটাল অর্গান লিভার, কিডনি, হার্ট বা লাংসের কীভাবে ক্ষতি হয় বা কী ক্ষতি হয়, তো আমরা কিছু টেকনিক্যাল টার্ম ইউজ করি। তার মধ্যে একটা কথা আমি গত 3 সপ্তাহ ধরে বলে এসেছি, সেটার নাম সাইটোকিন স্টর্ম। অনেকে বুঝে গেছেন, কিন্তু এটাই শুধু একমাত্র প্রক্রিয়া নয় যার ফলে এই লিভারের বা এই যে ভাইটাল অর্গানগুলো সেগুলো ড্যামেজড হতে পারে। এছাড়াও এসআইআরএস বলে একটা কথা আমরা ইউজ করি, সিভিয়ার ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম। এটাও একটা ইনফ্ল্যামেটরি রেসপন্স, মানে এটা ইমিউনোমডুলেটরি একটা রেসপন্স। তো এই এসআইআরএস যে একটা রেসপন্স, সিভিয়ার ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম, এই সিনড্রোমটা থেকেও আলাদাভাবে, মানে আমি কোভিডের ব্যাপারে যে সাইটোকিন স্টর্ম বলেছিলাম সেইটা বাদ দিয়ে এটাও আর একটা পাথওয়ে যেটা দিয়ে এই এই অর্গ্যানগুলো ড্যামেজড হতে পারে। তৃতীয়, যেসব জায়গায় যে কোনো কারণের জন্য, যেসব জায়গায় বলতে এই ভাইটাল অর্গানগুলোর কথা আমি বলছি, যে কোনো কারণের জন্য, যে কোনো কারণ বলতে ভাইরাসের কারণ, ভাইরাসের যে রেসপন্স, আমি এসআইআরএসের কথা বলেছি, আমি সাইটোকিন স্টর্মের কথা বলেছি, পরে আমি আরও একটু ডিটেলসে যদি সময় পাই যাব। তো সেই সব কারণের জন্য নানা রকম ঘটনা ঘটে, কিন্তু তার শেষে আলটিমেটলি যেটা ঘটে, মানে যেটা খুব মাথায় রাখার জন্য দরকার সবার, মানে যারা যে কোনোভাবে রুগীদের চিকিৎসা করতে চাই আমরা, সেটা হচ্ছে আলটিমেটলি অক্সিজেন সাপ্লাইটা কম হয়। এটা কিন্তু আমি শুধু লাংসের কথা বলছি না, মানে এরকম নয় যে রুগীর শ্বাসকষ্টের কথা বলছি, একদম আমি শ্বাসকষ্টের কথা বলছি না। লিভারও ওই একই ঘটনা ঘটে, কিডনি তো ওই একই ঘটনা ঘটে, হার্টের মাসলেও ওই একই রকম ঘটনা ঘটে। অর্থাৎ মূল জায়গাটা হলো বিভিন্ন রাস্তা দিয়ে বিভিন্ন ঘটনা ঘটে শেষে যেটা হয় সেটা হলো ওই কোষগুলো যারা সবথেকে ভাইটাল কাজগুলো করছে তাদের অক্সিজেন ডিমান্ডটা পূরণ হচ্ছে না। এই যে ব্যাপারটা, এটাকে আমরা আমাদের ভাষায় একটা টেকনিক্যাল কথা ইউজ করি হাইপক্সিমিয়া বলে। এবং যদি এইটা চলতে থাকে, অর্থাৎ এই অক্সিজেনের অভাবটা লোকালি যদি চলতে থাকে, অর্থাৎ ধরুন এখানে আমি কেন লোকালি চলতে থাকে এই কথাটা বললাম,
ধরুন লাংসে কোনো এফেক্ট করেনি, যদি না করে তাহলে যতই অক্সিজেনের অভাব লিভারে হোক না কেন, পালস অক্সিমিটারে কিন্তু 96-97 দেখাবে। অর্থাৎ পালস অক্সিমিটারে আমরা যখন অক্সিজেন স্যাচুরেশনটা দেখি তখন সেটা মূলত মাঝারি ধরনের যদি মোটামুটি লিভার কাজ করে, তাহলে হার্ট এবং লাংস যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে আপনার পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশনে অতটা তারতম্য ঘটে না। হয়তো এই তারতম্য না ঘটার জন্য ধরুন আমি 95-96 স্যাচুরেশন দেখছি একজন পেশেন্টে, যেটা কিনা খুব ভালো, অ্যাকসেপ্টেবল, কিন্তু তার লিভারে একটা ক্ষতি হয়ে চলছে বা তার কিডনিতে একটা ক্ষতি হয়ে চলেছে এই সিভিয়ার ইনফ্লেমেটরি রেসপন্স সিনড্রোমের জন্য। তো সেটা জানার, এখন তো বেশিরভাগ মানুষ তো বাড়িতে রয়েছেন, তো এবং তাদের আমরা বলি যতটা কম দরকার ততটা বাইরে বেরোবেন, বাইরে না বেরোলেই ভালো। অথচ আমরা জানতে চাইছি যে তার লিভারের প্যানেল ঠিক আছে, মানে লিভারের যে টেস্টের রিপোর্টগুলো ঠিক আছে কিনা। সেক্ষেত্রে যদিও প্রথম রাস্তা হচ্ছে হ্যাঁ টেস্ট করে দেখা, কিন্তু আমাদের নিজস্ব কিছু কিছু টিপস আছে, আমরা নিজেরা বুঝতে পারি, এটা শুধু ডাক্তারদের জন্য, যে সত্যি সত্যি লিভার ফাংশন টেস্টের রিপোর্ট আসলে পরে তো নিশ্চয়ই দেখব, তার আগে নিজেরা কিছুভাবে সিমটোমেটিক্যালি এটা বুঝতে পারা যায় কি না, কি ওই SIRS বলুন বা যে আলটিমেটলি হাইপক্সিমিয়া হচ্ছে তাতে লিভার ঠিকঠাক মতো কাজ করছে না বা কতটা করছে না, সেটা কিছুটা বোঝার উপায় LFT না করে কি, এটা হচ্ছে মূল ব্যাপার। আমরা যখন পেশেন্টের লিভারে এই ধরনের প্রবলেম ঘটতে থাকে তখন দুটো ঘটনা পেশেন্ট রিপোর্ট করতে পারে, দুটো ঘটনা, এবং সেটা কখনোই লিডিং কোয়েশ্চেন না দিয়ে, অর্থাৎ ডাক্তারবাবুরা আমরা জিজ্ঞাসা করি না যে আপনার এটা কি হচ্ছে, কারণ তাহলে অনেক সময় পেশেন্ট বলে যে হ্যাঁ আমার এটা হচ্ছে, ওই জন্য আমরা লিডিং কোয়েশ্চেন দিই না। কিন্তু পেশেন্ট কথাবার্তায় যদি এরকম বলে যে আমার খাওয়া দাওয়ার অনিচ্ছার সাথে একটু গা বমি ভাব করছে, এই গা বমি ভাব অনেক কারণে হতে পারে, কিন্তু লিভার ফাংশন যে ঠিকমতো নেই তার একটা যেটা বাইরের দিক দিয়ে দেখা যায় তার একটা লক্ষণ হলো ওই খাওয়া দাওয়ার অনিচ্ছার সাথে গা বমি ভাব হওয়া। আমাদের তখন সাবধান হয়ে যেতে হয়। কীরকম, যে আমরা এমন কোনো ওষুধপত্র ব্যবহার করছি না তো যেটা হেপাটোটক্সিক, যেটা লিভারের পক্ষে ক্ষতিকর হয়, সেরকম কোনো ওষুধ ব্যবহার করছি না তো। এবং আমি নিজে দেখেছি, এবং এটা এখন ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, যে লিভারকে বিশ্রাম যদি দিতে চান, লিভারে একটু যদি ভালো করতে চান, এমন কোভিড রোগীদের জন্য, তাহলে তো নানা রকম মেজার আছে, কিন্তু যে পেশেন্ট বাড়িতে রয়েছে তার জন্য একটা খুব সোজা রাস্তা, এবং তাতে আপনিও বুঝতে পারবেন যে লিভারটা ইমপ্রুভ করে যাবে, সেটা হচ্ছে পেশেন্টকে ভালো করে পেশেন্ট ভালো করে ঘুম হচ্ছে কিনা। যদি লিভার ফাংশন ঠিকমতো না থাকে এবং ক্রমান্বয়ে খারাপ হতে থাকে, পেশেন্টের ঘুমটা এফেক্ট হয়। অর্থাৎ আপনি যদি পেশেন্টকে ঠিক করে ঘুম পাড়াতে পারেন, এবং পেশেন্ট যদি বলেন আমার ঘুমটা ঠিক হচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে না, লিভার ফাংশনটা অতটা খারাপ হচ্ছে না, বা আগে ঘুম হচ্ছিল না এখন ঠিকমতো ঘুম হচ্ছে আপনার চিকিৎসার ফলে। তাহলে তার যে লিভারের যদি আমরা মনে করি সেটা খারাপের দিকে যাচ্ছিলো, সেটা ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে, এটা বোঝা যায়। আমি এই কথাটা বললাম এই কারণের জন্য যে তার মানে যারা বাড়িতে রয়েছেন এবং যারা সন্দেহ করছেন যে তাদের কোভিড হয়েছে, বা যারা পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন যে তাদের কোভিড হয়েছে এবং তারা সেই সংক্রান্ত ব্যাপারে ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করে বাড়িতে থেকে যে চিকিৎসা, সেই চিকিৎসা নিচ্ছেন, তাদের জন্য বলছি। বিশেষ করে এখনও প্রচুর মানুষ এই ধরনের বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন, কারণ হাসপাতালে থাকলে তো হাসপাতালের কর্তৃপক্ষ এবং ডাক্তারবাবু যেটা ঠিক করবেন সেই অনুযায়ী চলবে, কিন্তু বাড়িতে থাকলে তো এই কোঅর্ডিনেশনের ব্যাপারটা থাকে। সেই জন্য পরিষ্কার করে বলছি, যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা বাড়িতে অন্য যারা আছেন তাদেরও ওটা নজর রাখা দরকার, এবং রুগীর
নিজের, তাদেরও এটা নজর রাখা দরকার যে আমি ঠিকমতো ঘুমোচ্ছি তো। যদি ঘুম ঠিকমতো না হয়, একটা কথা পরিষ্কার করে বলে দিই এখানে, সে কারণ আমি যখনই কিছু বলি তখন সেটাকে খুব স্পেসিফাই করি যে ঠিকমতো ঘুম বলতে তাহলে কি বোঝায় সেটাও আমাকে বলতে হবে। কারণ অনেকে এরকম অনেকের ধারণা নেই যে ঠিক ঘুম বলতে কী বোঝায়। ঠিক ঘুম বলতে বোঝায় তিনি যখন ঘুমন অনেকের এরকম ধারণা যে তার রাত্রে ঘুম আসে না, ভোর রাত্রে ঘুম আসে। এরকম প্রচুর মানুষ আছেন যে রাত্রে ঘুম ঠিকমতো আসে না, অনেক দেরি করে ঘুম আসে। তার তার তাহলে ঘুমের রুটিনটা তখন থেকে ধরতে হবে যখন থেকে তিনি ঘুমন। এবং যেহেতু বাড়িতেই আছেন, সকালবেলা কোথাও বেরোবারও নেই, সেহেতু দেখতে হবে যখন থেকে তিনি ঘুমোচ্ছেন, তিনি যদি অ্যাডাল্ট পার্সন হন, 7 থেকে মিনিমাম 7, ম্যাক্সিমাম 8 ঘন্টা তিনি একটানা আরামে ঘুমোচ্ছেন কি না। এই আরামে ঘুমানোর কথাটা কেন বললাম, কোনো কোনো ক্ষেত্রে এমন কোনো রোগ থাকতে পারে কারো, যাদের এই কোভিডের সাথে কোনো সম্পর্কই নেই, কিন্তু ঘুমের মাঝখানে 2বার 3বার, অনেকে 4বার উঠতে হয়, মেনলি বাথরুম যাওয়ার জন্য, ইউরিন পাস করবার জন্য। এরকম অনেকের আছে, আমরা তো দেখি কিছু কিছু প্রবলেমের জন্য। তার মধ্যে সবথেকে কমন প্রস্টেটের প্রবলেম আছে। অনেকের খুব কম দিনের জন্য ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকলেও এরকম ঘটনা ঘটতে পারে। তো সেখানে তাদের এই যে ঘুমের ডিস্টারবেন্সটা, এইটা ইউরিনের 2-3বার ইউরিন যাওয়ার জন্য, বাথরুম যাওয়ার জন্য হচ্ছে, এটাকে ইগনোর করতে হবে। অর্থাৎ সেটাকে ধরে নিতে হবে যে উনি ঠিকঠাক করেই ঘুমোচ্ছেন, কারণ ওটা আগে থেকেই ওনার ঘুমের সময় এরকম ইউরিন যাওয়ার অভ্যেস ছিল। এইটা বলে নিয়ে দ্বিতীয় যে পয়েন্টটা, যেটা সবার মনে রাখা এবং সবার আলোচনার জন্য এবং ভালোর জন্য মাথায় রাখা, সেটা হচ্ছে যে লিভার বাদ দিয়ে তাহলে দ্বিতীয় যেটা খুব ভাইটাল অর্গান, আমি কিডনির কথায় পরে আসবো, আমি একটু হার্টের ব্যাপারে একটু বলতে চাই এই কারণের জন্য যে এই যে ভাইরাল অ্যাটাক হচ্ছে, তাতে যখন কেউ মারা যান, তখন আমরা সার্টিফিকেটে শুরুই করি এই কথাটা দিয়ে যে পেশেন্ট ডায়েড ফ্রম কার্ডিও রেসপিরেটরি ফেলিওর ডিউ টু বলে কিছু একটা লিখি আমরা। তো আলটিমেটলি কার্ডিও রেসপিরেটরি ফেলিওর হতে হবে। তার মধ্যে কোভিডে রেসপিরেটরি সিস্টেম কীভাবে এফেক্ট হয় না হয় সেটা বহুবার আলোচিত হয়েছে, অনেকে জানেন, এবং সেটা নিয়ে অনেক মেজার নেওয়া হচ্ছে। সেই সংক্রান্ত আলোচনা একটু পরে যদি সময় পাই করব। কিন্তু হার্টের ব্যাপারে এর আগের দিন আমি বলেছিলাম যে PRIL, প্রিল দিয়ে নাম শেষ, এই ধরনের অ্যান্টি হাইপারটেনসিভগুলো বর্জন করতে, আপনার ডাক্তারবাবুর সাথে আলোচনা করে এর বদলে অন্য ওষুধ ব্যবহার করতে। আমি বিশেষ একটা টার্ম উল্লেখ করেছিলাম, সেটার নাম হলো অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস। যে ওষুধগুলো, সেগুলোকে এক কথা এইটা বলে, তো সেগুলোকে আমি বর্জন করার কথা বলেছিলাম। এছাড়া হার্টের ব্যাপারে এই যে আমাদের কোভিড ভাইরাস, সেইটার যে এফেক্ট, সেক্ষেত্রে হার্টেও এরা মাসলে ইনফ্ল্যামেটরি রেসপন্স তৈরি করে, এবং ঠিক ওই SIRS-এর মতোই ইনফ্ল্যামেটরি রেসপন্স তৈরি করে। এবং অন্য যে কোনো অর্গানে, যেমন লিভারে ইনফ্ল্যামেটরি রেসপন্স তৈরি করলে তার যা ফল হবে, হার্টে যদি তৈরি করে ওই একই ইনফ্ল্যামেটরি রেসপন্স, তার ফল আলাদা হবে। কেন আলাদা হবে সেটা আমি আলোচনা করছি। আমি একটু আগে যারা অনুষ্ঠান শুনেছেন তারা মনে করতে পারবেন যে একটু আগে আমি বলেছি যে এখনো পর্যন্ত আমাদের যা রিপোর্টেড কেস, যা যা আমাদের কাছে তথ্য আছে, সেই অনুযায়ী শুধু কোভিডের জন্য লিভার ফেলিওর হয়ে কেউ মারা যায়নি, এটা বলেছি না? কিন্তু হার্টের ক্ষেত্রে তা নয়। তাহলে কেন নয়? এর উত্তরটা হলো এই যে লিভার আমাদের দেহে
সব থেকে বড় অর্গান বলা হয় স্কিন বাদ দিয়ে, সব থেকে বড় অর্গান বলা হয়। তো তার শতকরা 10 ভাগ যদি ঠিকমতো কাজ করে তাহলে মোটামুটি আমাদের যা দৈনন্দিন কাজকর্ম আমরা চালিয়ে যেতে পারবো। এই কথাটার অস্বার্থ হলো, মানে একদম মূল বক্তব্যটা হলো এই যে লিভারের রিজার্ভ ক্যাপাসিটি 90%, অর্থাৎ লিভার অনেক 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 ক্ষতি হওয়ার পরে তারপর সেটা থেকে দেহের তার এফেক্ট পড়ে। 90% লিভারের রিজার্ভ ক্যাপাসিটি। সেই জায়গায় হার্টের ব্যাপারটা একদম সেরকম নয়। লিভার যেমন আমি বললাম সব থেকে বড় অর্গান, অনেকটা বড় অর্গান, তেমনি হার্টটা কতটা বড় আপনারা যদি না জানেন, আপনারা সবাই কিন্তু যে যার নিজের হার্ট কতটা বড় এটা জেনে নিতে পারেন কোনো রকম পরীক্ষা নিরীক্ষা না করি। আমি ফোনটা নিচ্ছি, নিয়ে আমি বলে দেবো সবাই কী করে নিজের হার্ট কতটা বড় বুঝতে পারবেন। হ্যালো, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার, নমস্কার। আমি সুমিত্রা রয় বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার খুব মাথা ব্যথা থাকে আর পেটে খুব যন্ত্রণা হয় সব সময়। আপনি কোত্থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। গড়িয়া থেকে সুমিত্রা রায় বলছেন। আচ্ছা, মাথা ব্যথা, পেটে যন্ত্রণা, এই হ্যাঁ, এই দুটো সিমটম সব সময়। হ্যাঁ মানে এটা হচ্ছে সর্বজনবিদিত এবং পৃথিবীর প্রায় সব জায়গায় প্রচুর মানুষ এই এই দুটো। হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? কথা শুনতে কোনো অসুবিধা হচ্ছে? হ্যালো, না, বলুন, এবার শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, পৃথিবীতে প্রচুর মানুষ এই দুটো কমপ্লেন করেন যে আমার মাথা যন্ত্রণা, আমার পেটে ব্যথা হচ্ছে। তো আপনার যে এই অসুবিধের জন্য আপনি কোনো ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করেছেন, কারোর সাথে যোগাযোগ করেছেন? না, কখনো করিনি। হয় ব্যথাটা সহ্য করে নি, তারপরে কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়, কিন্তু মানে 1-2 দিন পর পর এটা হতেই থাকে। যাদের বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যারা মাথা ব্যথায় ভোগেন, আমার অভিজ্ঞতা থেকে দেখেছি তাদের নিজস্ব একটা ঠিক করা ওষুধ থাকে, সবার থাকে, যে এই ওষুধটা খেলে কমে যাবে। আপনার সেরকম কোনো ঠিক করা ওষুধ আছে নিজের, যে আমার এই ওষুধটা না, খেলে? না, আমি কোনো ওষুধ ওষুধ খেতেই অতটা ভালো লাগে না হ্যাঁ, আমার। তার মানে আপনি খাই না কোনো ওষুধ। ওষুধ খেয়ে মাথা ব্যথা কমান না, ওটা মাথা ব্যথা যতক্ষণ থাকলো তারপর নিজে থেকে হ্যাঁ, কমে গেল। একটু মুভ টুফ লাগিয়ে যন্ত্রণাটা কমে যায় ততক্ষণ অবধি। হলো। আচ্ছা, এবার হচ্ছে এই মাথা ব্যথার সাথে গা বমির কোনো সম্পর্ক আছে, যে একটু গা বমি ভাব করলো? মাথা যখন যন্ত্রণা হয় তখন একটু চোখটা ভারী ভারী হয়ে যায়। এমন শরীরে কিছু হয় না, কিন্তু চোখটা খুব ভারী ভারী হয়ে যায়, মনে হয় চোখে কিছু দেখতে পাচ্ছি না, এমন অবস্থা। হুম। আচ্ছা, যেহেতু গা বমি ভাব নেই, আপনি বললেন চোখ ভারী ভারী হয়ে যায়, আমি ওই প্রসঙ্গে আসবো। আর একটা হচ্ছে পেটের যন্ত্রণা, এই দুটো তো একসাথে হয় না, হয় পেটের যন্ত্রণা বা মাথার যন্ত্রণা। হ্যাঁ, হ্যাঁ। তো পেটের ব্যথা হলে কি করেন, সেটাও সহ্য করে নেন? হ্যাঁ, সেটাও সহ্য করিনি, কিছু ওষুধটা খাই না, কিছু অনেকক্ষণ বসে থাকি বা একটু ঘুমিয়ে থাকি, তারপরে ব্যথাটা কমে যায়, কিন্তু এটা সব সময়। হ্যাঁ, আপনার একটু আন্দাজ বয়সটা বলবেন, আন্দাজ বয়সটা বলবেন। আমার বয়স 21 বছর। 21 বছর। আচ্ছা, তুমি বলছি দেখো, এই জন্য ওষুধপত্রের কোনো প্রয়োজনীয়তা নেই। আমি যা যেটুকুনি বুঝলাম সেটুকুনি হচ্ছে, হয় লকডাউনের জন্য বা অন্য কোনো কারণের জন্য যে হাঁটা চলা খেলা, লকডাউনের আগে থেকে আছে। হ্যাঁ হ্যাঁ, হাঁটা চলা খেলা, হ্যাঁ হাঁটা চলা খেলাধুলো কম হচ্ছে। মানে আমি জানি না, এই যে 21 ইয়ার্স এজ মানে তো এখন কলেজে পড়ো তো? না, না, কলেজে এখন কলেজ শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন তো ঘরেই আছি। আচ্ছা, তাহলে হাঁটা চলার দরকার আছে। হাঁটা চলা মানে দৈনিক অন্তত 4.5 থেকে 5 কিলোমিটার, সপ্তাহে 5 দিন হাঁটা। দেখবে এই শুধু এইটুকুনি করো, তাতে ঠিক হয়ে যাবে। এই যে অসুবিধাগুলো, সেগুলো আমাদের এখন একটু একটু করে তো বয়স বাড়ছে, সেই অনুযায়ী নিজেদের একটা এক্সারসাইজ শিডিউলের মধ্যে হাঁটা চলা ওঠা বসা যদি ঠিকমতো না হয়, মানে সব কিছুই খালি আমরা যেটাকে বলি সিডেন্টারি লাইফস্টাইল, মানে শুধু বসে থেকে বা গাড়িতে বা অন্যভাবে চলাফেরা করা, তার ফলে এই ধরনের প্রবলেম হয়। এগুলোকে আমরা এক কথায়
অন্য একটা টার্ম ইউজ করি, বলি স্প্যাস্টিক ডিসঅর্ডার্স। অনেক ডাক্তারবাবুরা আমরা একটু মানে ওষুধ লিখতেও পছন্দ করি, এর জন্য দু একটা ওষুধ খেয়ে অনেকে ভালো থাকে। আমি অনেক দিন প্র্যাকটিসের পরে এটা বুঝেছি, এর জন্য ওষুধ দেওয়ার প্রয়োজন নেই। এই ছোটোবেলা থেকে হাঁটাচলা বা একটা ব্যায়ামের মধ্যে লাইফস্টাইলটা যাতে অভ্যস্ত হয়ে যায় সেইভাবে অ্যাডভাইস করা উচিত। ঠিক আছে? ঠিক আছে। আর আর মাথায় এটা কখনো এসেছিল যে একটা আলট্রাসোনোগ্রাম বা একটা এক্স রে করে দেখি মাথায় কিছু হলো কিনা বা পেটে কিছু হলো কিনা, এটা মাথায় কখনো এসছে না? সেটা আসেনি? মাথায় এসছে, মানে ঘরের লোক বলতো, কিন্তু অতটা মানে প্রেশার দেওয়া হয়নি, আর আমিও নিজের থেকে কিছু এই কখনো মুহূর্তে করিনি। কিছু করার দরকার নেই, খালি হাঁটাচলা করে যদি না কমে তখন তোমার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে একটু পরীক্ষা করে নিও। কিন্তু প্রথম স্টেপেই পরীক্ষার কোনো দরকার নেই। এই আমার মনে হচ্ছে যেটুকুনি ওইটুকুনি করলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আর কিছু জিজ্ঞাসা আছে? না, আর কিছু নেই। আমি ওই তাহলে পেটের যন্ত্রণাটা সবসময় হয়, সেটাই মানে ভালোভাবে বললেই ভালো হতো। হ্যাঁ। কেন ওনার একটু মানে বেশি রিচও খায় না, তবুও পেটটা খুব যন্ত্রণা হয় আরে সবসময়, এখন রিচ এক খাবে না দুদিন তো? পর পর। হ্যাঁ, এখন রিচ খাবে না তো কখন খাবে? রিচ খাই না মানে এই বয়স বলেছে 21 বছর পেটের বয়স। যন্ত্রণার জন্য খায় না, কেন কি কখন কিছু হয়ে যাবে, বেশি যন্ত্রণা হলে মানে পায়খানাতে একটু অসুবিধা হয়, সেই জন্যে। আচ্ছা, তুমি খাবার জলটা ফুটিয়ে ঠান্ডা করে খেয়ে দেখো, আর হাঁটাচলা বজায় রেখে দেখো, আর নর্মাল যা খাওয়া দাওয়া ইচ্ছে খেয়ে নাও। কোনো তাতে যা হওয়ার হবে, দরকার হলে তার জন্য চিকিৎসা করা যাবে, কিন্তু অত বড় কিছু তোমার হয়নি আমার নিজস্ব ধারণা। তুমি করে দেখো, তারপর যদি আমার তো হেল্পলাইন রইলো, কোনো অসুবিধা হলে ফোন ফোন করতে পারো। আচ্ছা। ঠিক আছে? আর কিছু জিজ্ঞাসা? আমি লাইন বিচ্ছিন্ন করি। না, আর কিছু নেই, এটাই ঠিক আছে, ছিল ধন্যবাদ। যন্ত্রণা। আমি বিচ্ছিন্ন করি। আচ্ছা, এইটা একটা খুব কমন টপিক, জানি আমার খুব বলার ইচ্ছে, কিন্তু আমি একটু আগে আমি কথা দিয়েছি যে আপনার হার্টটা কতটা বড় আপনি নিজে কি করে বুঝবেন। কারণ আমি বলেছিলাম যে লিভারটা অনেকটা বড়। এখন হার্টটা নিয়ে যখন কথা বলছি, এটা অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দিই। আপনার হার্টটা নর্মালি আপনার বাঁ হাতটা মুঠি করলে যতটা বড় হয়, এই দেখুন আমি রাখলাম ততটা বড়, ঠিক এই সাইজ। এবং একমাত্র আপনার হার্টের টিস্যু, মানে এর যে কোষগুলো সারা দেহের মধ্যে, এই কোষগুলো যবে আপনি মাতৃজঠর থেকে নির্গমন করেছেন, যবে আপনার মায়ের পেট থেকে বেরিয়েছেন, বেরিয়ে আপনি কাঁদতে শুরু করলেন, তবে থেকে শুরু করে জীবনের শেষ দিনটা, শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত, আমার ক্ষেত্রেও তাই, প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে কাজ করে চলেছে। এত পরিশ্রমী, এত এফিশিয়েন্ট সিস্টেম খুব উন্নত ইঞ্জিনিয়ারিংও এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি। আমাদের হার্টের এই সিস্টেমটা যেভাবে কাজ করে সেটার উদাহরণ দিলাম। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একদম না থেমে কনস্ট্যান্টলি কাজ করে চলেছে। এখানে আমি কেন এই কথাটা বললাম, এই কথাটা প্রসঙ্গটা আসছে যে একই রকম SIRS, সিভিয়ার ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, SIRS কথাটার মানে, বা অন্য ধরনের, আমি এই কোভিড ভাইরাসের পরিপ্রেক্ষিতে বলছি, যে ধরনের ইনজুরিগুলো হতে পারে সেটা লিভারে হলে তার যে ইম্প্যাক্টটা হবে, হার্টে হলে কিন্তু অনেক বেশি, অনেক তাড়াতাড়ি, বা একটা কথা হলো সঙ্গে সঙ্গে, মানে ইনস্ট্যান্ট, এবং খুব কম সময় পাওয়া যায় ডাক্তারদের জন্য, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়। কিন্তু লিভারে হলে তা নয়। তাই জন্য বলছি, এখানে আর একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে দিই। অনেকে এরকম ধারণা করেন, যারা একটু পড়াশোনা করেন বা ডিপে যান, তারা ভাবতে পারেন তাহলে হার্টের এই মাসেল বা টিস্যুগুলো তো যবে থেকে জন্মেছে আর যবে মারা যাব ততক্ষণ ধরে কাজ করেই চলেছে, তাহলে এরা বিশ্রাম কখন নেয়? এরা কি করে, আমাদের হার্ট যে পাম্প করে না, লাভ ডুব, এই যে আওয়াজটা আমরা সিস্টোল ডায়াস্টোল বলি, ওই যখন ডায়াস্টোলের কয়েক, মানে 1 সেকেন্ডের কয়েক একটু ভাগ বা 1 সেকেন্ড, সেই সময়ের মধ্যে ওরা বিশ্রাম নিয়ে নেয়, এবং সেই সময়ের মধ্যে ওদের টিস্যুর মধ্যে অক্সিজেনেশন হতে থাকে। আমি এই কথাটা বললাম, কিন্তু পেছনে আমার মাথায় একটা অন্য চিন্তা আছে, সেই চিন্তা আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ আপনি যদি চান যে আপনার হার্ট ভালো থাকবে, তাহলে আপনার ব্লাড সার্কুলেশনকে ঠিকঠাক রাখতে হবে।
এবং হার্টের ওপর যাতে ইনফ্লামেশন না হয় সেই রকম একটা আবহাওয়ায় সবসময় রাখতে হবে। যে কোনো ইনফ্লামেশন, আমি এখন কোভিড ভাইরাসের কথা বলছি, অন্য ইনফ্লামেশনও হার্টে হতে পারে। তো সেইটার জন্য নিয়মিত ব্যায়াম, কম চর্বিযুক্ত বা একদম চর্বিবিহীন খাবার দাবার, আর একটা আরামে রাত্রের ঘুম, এই তিনটে আপনার হার্টের জন্য একদম বেস্ট টনিক। অর্থাৎ আরামে আনন্দে থাকা, যাতে যাতে আপনি আরাম আনন্দ পান। চর্বি কম খাওয়া, যাতে আপনি মোটা হয়ে না যান, আপনার যা হাইট সে অনুযায়ী যাতে আপনার ওজন থাকে। আপনারা অনেকে ভাবতে পারেন ডাক্তারবাবু এই কোভিডের পরিপ্রেক্ষিতে হার্ট নিয়ে একদম কমন সাধারণ কথাবার্তা কেন বলছেন। বলছি এই কারণের জন্য, আসলে কোভিডে তো অনেক দিন ধরে লোককে ঘরে থাকতে হয়। এই ঘরে থাকার সময়টা যেন একদম শুয়ে বসে না কাটান। ও আচ্ছা, কি করে সময় চলে যায় আমিও জানি না। আমার অতি প্রিয় দর্শক শ্রুতিমণ্ডলী আমাকে সংকেত দেওয়া হয়েছে যে সময় বোধহয় 2 মিনিট সময় আছে, তাই দয়া করে আপনারা আজকে আর ফোন করবেন না। আমি একটু আমাদের যে ভাইটাল অর্গান, এগুলোর উপরে যে কোভিড কীভাবে এফেক্ট করতে পারে সেই নিয়ে বলছিলাম। তাতে আমি বললাম যে লিভারের উপর এফেক্ট করলেও লিভারের 90% রিজার্ভ ক্যাপাসিটি আছে, কিন্তু হার্টের সেটা নেই। কাজেই হার্টের ক্ষেত্রে দু ধরনের ব্যাপার। যারা অলরেডি হার্টের কোনো একটা অসুখে ভুগছেন তারা সবসময় নিজের যে ডাক্তারবাবু তার সাথে পরামর্শে থাকবেন। আর তারা কি করে বুঝবেন, কারণ সবসময় ডাক্তারবাবুকে হয়তো ফোন করে পেলেন না, তাদের ঘরে যেন একটা পালস অক্সিমিটার, আমি আগের দিনও বলেছি এখনও বলছি, কোমরবিডিটি থাকলে পালস অক্সিমিটার মাস্ট, ঘরে একটা পালস অক্সিমিটার থাকে। এবং পালস অক্সিমিটারে দিনে 4 বার করে যেন এটা মাপা হয়। পালস অক্সিমিটারে আমরা দুটো জিনিস মাপতে পারি, একটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন, আর একটা কত পালস রেট আছে। এই পালস রেট মানে আসলে হার্ট রেট। হার্টের যে কোনো অসুবিধে হলে হয় হার্টের রেট বেড়ে যাবে বা হার্টের রেট অনেক কমে যাবে। নর্মালি আমাদের মানুষের ক্ষেত্রে, অ্যাডাল্ট হিউম্যান বিইংয়ের জন্য নর্মালি আমরা প্রতি মিনিটে হার্ট 72 বার, হিউম্যান হার্টের কথা বলছি, 72 বার বিট করে। এতে পালস অক্সিমিটারে 72 দেখাবে। এইবার এইটার সাথে আপনি 7 যোগ বিয়োগ করে নিতে পারেন। 72-এর জায়গায় 79ও হতে পারে, বা আরেকটু 72 থেকে আপনি 7 কমিয়ে নিন, মানে 65ও হতে পারে। তাহলে এইটুকুনি হচ্ছে আপনার রেঞ্জ। এর থেকে বেশি কম যদি হয় তাহলে সেটা কিন্তু একটা দুশ্চিন্তার ব্যাপার, সেটা ডাক্তারবাবুকে পরামর্শ করার ব্যাপার এবং তার জন্য রেমিডিয়াল মেজার নেওয়ার ব্যাপার। অর্থাৎ আজকে হার্টের ব্যাপারটা শুরু করলাম কোভিডের সাথে তার সম্পর্ক নিয়ে, কিন্তু আমাকে বলা হচ্ছে যে আর 1 সেকেন্ডও সময় নেই। আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো কোয়ারি আপনারা আমার হেল্পলাইনে করতে পারেন বা আগামী দিন এই অনুষ্ঠানে করতে পারেন। একদম সময় আজকে একেবারে থামতে বলছে, কিন্তু সেটা কিন্তু শুধু আজকের জন্যই। পরবর্তী এপিসোডে প্রত্যেক শনিবারের মতো স্যারকে আবারও পেয়ে যাবো। আর তার মাঝে কিছু প্রশ্ন থাকলে তার জন্য রয়েছে হেল্পলাইন নাম্বার। আর যদি মনে করে থাকেন যে এপিসোডটা মিস হয়ে গেছে, ইউটিউব সার্চ করে স্যারের প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পাবেন। আজকের মতো স্যার অনেক ধন্যবাদ আপনাকে, আমার অনেক সকল দর্শককে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। নমস্কার।